2024 সালের সেপ্টেম্বরে মাত্র কয়েকদিনের ব্যবধানে হিজবুল্লাহ হারিয়েছিল তাদের শীর্ষ নেতৃত্ব, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক কাঠামোর বড় একটি অংশ। কিন্তু তখনই ভেঙে পড়েনি ইরানপন্থী এই সশস্ত্র গোষ্ঠী, বরং ধ্বংসের সেই পর্যায় থেকেই শুরু হয় এমন এক পুনর্গঠন যেখানে পুরনো বিশাল সামরিক কাঠামোর বদলে গুরুত্ব পায় ছোট ছোট স্বাধীন ইউনিট, গেরিলা কৌশল এবং ড্রোন প্রযুক্তি। হিজবুল্লাহর এই পরিবর্তনের শুরুটা বুঝতে হলে ফিরতে হবে 2024 সালের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। 17 ও 18 সেপ্টেম্বর হিজবুল্লাহর ব্যবহৃত পেজার ও ওয়াকিটকিতে একের পর এক বিস্ফোরণ ঘটে। কয়েক ডজন মানুষ নিহত হন, আহত হন কয়েক হাজার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এসব যোগাযোগ যন্ত্র হিজবুল্লাহর নিজস্ব সরবরাহ ব্যবস্থার মধ্যেই ঢুকে পড়েছিল বলে অভিযোগ ওঠে। এরপরই হিজবুল্লাহর ভেতরে তৈরি হয় ভয়াবহ নিরাপত্তা সংকট। কমান্ডারদের আশঙ্কা হয় শুধু যোগাযোগ যন্ত্র নয়, তাদের মুঠোফোন, চলাফেরা, এমনকি অভ্যন্তরীণ আলোচনাও ইসরায়েলি গোয়েন্দাদের নজরদারিতে চলে গেছে। ফলে বেঁচে থাকা অনেক কমান্ডার মুঠোফোন ব্যবহার বন্ধ করে দেন। বৈরুতের দাহিয়ে এলাকায় শুরু হয় অস্বাভাবিক এক যোগাযোগ ব্যবস্থা। বেকারি, ব্যাংক কিংবা মোবাইল ফোনের দোকানের মতো সাধারণ জায়গায় সরাসরি দেখা করে সিদ্ধান্ত নিতে থাকেন কমান্ডাররা, কারণ তখন ইলেকট্রনিক যোগাযোগ মানেই ছিল সম্ভাব্য ঝুঁকি। আর এই সংকটের মধ্যেই সামনে আসে সবচেয়ে বড় প্রশ্ন: নেতৃত্বের বড় অংশ যদি নিহত হয়, যোগাযোগ ব্যবস্থা যদি ভেঙে পড়ে এবং সামরিক ঘাঁটি যদি ধ্বংস হয়ে যায়, তাহলে হিজবুল্লাহ কি আদৌ আবার সংগঠিত হতে পারবে? হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্র, লেবাননের রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও আরব কূটনীতিকদের সঙ্গে কথা বলে মিডল ইস্ট আই যে চিত্র তুলে ধরেছে, তাতে দেখা যায় সেই সময় থেকে সংগঠনটি পুরনো কাঠামো বদলে ফেলার সিদ্ধান্ত নেয়। তবে এই পরিবর্তনের পেছনে ছিল আরও দীর্ঘ এক সামরিক ইতিহাস। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর হিজবুল্লাহ 8 অক্টোবর ইসরায়েল সীমান্তে সীমিত হামলা শুরু করে। হিজবুল্লাহর কয়েকটি সূত্রের দাবি, এই সিদ্ধান্ত নিয়ে সংগঠনের অভ্যন্তরে মতভেদ ছিল। কারো আশঙ্কা ছিল ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষ শুরু হলে সেটি আর সীমান্ত সংঘর্ষের মধ্যে থাকবে না, কারণ ইরানের নেতৃত্বাধীন অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স দীর্ঘদিন ধরে ইসরায়েলকে বিভিন্ন দিক থেকে চাপের মধ্যে রাখার একটি কৌশল তৈরি করেছিল। এই কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি ছিলেন কাশেম সোলাইমানি এবং হাসান নাসরুল্লাহ। সোলাইমানি ছিলেন ইরানের কুদস ফোর্সের প্রধান, আর নাসরুল্লাহ ছিলেন হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা। সিরিয়ার গৃহযুদ্ধেও দুজনের সমন্বয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে হিজবুল্লাহ ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে। কিন্তু 2020 সালের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় সোলাইমানি নিহত হওয়ার পর আঞ্চলিক এই নেটওয়ার্ক বড় একটি নেতৃত্ব হারায়। এরপর 2023 সালের যুদ্ধে হিজবুল্লাহ কতটা সরাসরি এগিয়ে যাবে তা নিয়ে ইরান ও হিজবুল্লাহর হিসাব আরও সতর্ক হয়ে ওঠে। তবুও সংঘর্ষ থামেনি। প্রায় 1 বছর ধরে লেবানন ইসরায়েল সীমান্তে চলে রকেট, ক্ষেপণাস্ত্র, ড্রোন, বিমান ও কামানের পাল্টাপাল্টি হামলা। সংঘর্ষের পরিমাণ কয়েক হাজারে পৌঁছায়। প্রাণহানির বড় অংশ বহন করে লেবানন। অন্যদিকে হিজবুল্লাহর হামলার কারণে উত্তর ইসরায়েল থেকেও প্রায় 60,000 মানুষকে সরিয়ে নিতে হয়। কিন্তু এই সীমিত সংঘর্ষের মধ্যে ইসরায়েল ধীরে ধীরে হিজবুল্লাহর উপর চাপ বাড়াতে থাকে। 2024 সালের জানুয়ারিতেও বৈরুতের দাহিয়ে এলাকায় হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা সালেহ আল আরুরি নিহত হন। এরপর হিজবুল্লাহ ইসরায়েলের মাউন্ট মেরন সামরিক ঘাঁটিতে বড় ধরনের রকেট হামলা চালায়। কয়েক মাস পর নিহত হন হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকুর। তার মৃত্যুর জবাবে হিজবুল্লাহ বড় ধরনের রকেট হামলার পরিকল্পনা করেছিল বলে সূত্রগুলো জানিয়েছে। কিন্তু হামলা চালানোর আগে ইসরায়েল হিজবুল্লাহর বহু রকেট উৎক্ষেপণ কেন্দ্রে আঘাত হানে। তারপর আসে সেপ্টেম্বরের পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ। আর এরপর থেকেই শুরু হয় হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের পূর্ণমাত্রার সামরিক অভিযান। টানা 66 দিনের হামলায় নিহত হন হাসান নাসরুল্লাহ। নিহত হন তার উত্তরসূরি হিসেবে বিবেচিত হাশেম শাফিউদ্দিন। নিহত হন রাদওয়ান ফোর্সের কমান্ডার ইব্রাহিম আকিল সহ সামরিক নেতৃত্বের আরও অনেকে। ধ্বংস হয় অস্ত্র ভান্ডার, কমান্ড সেন্টার এবং বহু সামরিক অবকাঠামো।
এই পর্যায়ে আন্তর্জাতিকভাবে একটি ধারণা তৈরি হয় হিজবুল্লাহর হয়তো কার্যত শেষ। কেউ কেউ বলেছিল সংগঠনটির সামরিক সক্ষমতা আগের শক্তির সামান্য অংশে নেমে এসেছে। কিন্তু এখানেই হিসেবের বড় পরিবর্তন। হিজবুল্লাহ বুঝতে পারে আগের কাঠামো দিয়ে আর যুদ্ধ করা সম্ভব নয়। আগে তাদের সামরিক শক্তির বড় অংশ ছিল কেন্দ্রীভূত, ছিল বড় অস্ত্র ভান্ডার, ছিল সীমান্ত জুড়ে নির্দিষ্ট অবস্থান, ছিল একটি শক্তিশালী কেন্দ্রীয় কমান্ড। এই মডেলই ইসরায়েলি গোয়েন্দাদের কাছে ধীরে ধীরে শনাক্তযোগ্য হয়ে উঠেছিল। তাই নতুন কাঠামোতে সবচেয়ে বড় পরিবর্তন আনা হয় কমান্ড ব্যবস্থায়। এক একটি ইউনিটকে অন্য ইউনিট থেকে অনেক বেশি স্বাধীন করে দেওয়া হয়। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ না থাকলেও যেন একটি ইউনিট নিজের মতো করে অভিযান চালাতে পারে সেই ব্যবস্থা করা হয়। এই কৌশলে ফিরে আসে গেরিলা যুদ্ধের পুরনো ধারণা, অর্থাৎ একটি অবস্থান হারালেই পুরো যুদ্ধ ব্যবস্থা যেন ভেঙে না পড়ে। প্রয়োজনে যোদ্ধারা অবস্থান বদলাবে, পিছু হটবে, আবার নতুন জায়গায় সংগঠিত হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোনো একটি কমান্ডার নিহত হলেও পুরো ইউনিট যেন অচল না হয়ে যায়। এটা ছিল হিজবুল্লাহর সামরিক পুনর্গঠনের মূল দর্শন। এর সঙ্গে যুক্ত হয় নতুন প্রযুক্তি, ড্রোন, বিশেষ করে এফপিবি বা ফার্স্ট পারসন ভিউ ড্রোন। হিজবুল্লাহ ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি লেবাননের তরুণ গেমারদের একটি অংশকে ড্রোন পরিচালনায় কাজে লাগানো হচ্ছে। যে তরুণেরা ভিডিও গেমে ভার্চুয়াল যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে, তাদের একটি অংশ এখন বাস্তব যুদ্ধক্ষেত্রে ড্রোন চালানোর দক্ষতা কাজে লাগাচ্ছে বলে সূত্রগুলো জানিয়েছে। এখানে প্রযুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে। ফাইবার অপটিক কেবল দিয়ে নিয়ন্ত্রিত এফপিভি ড্রোন ইলেকট্রনিক জ্যামিং এর ঝুঁকি কমাতে পারে, অর্থাৎ প্রচলিত রেডিও সিগন্যালের উপর নির্ভরতা কমিয়ে ড্রোনকে লক্ষ্যবস্তুর কাছে নিয়ে যাওয়া সম্ভব। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কম খরচের এই ধরনের ড্রোনকে হুমকির হিসেবে উল্লেখ করেছেন। এটাই হিজবুল্লাহর নতুন যুদ্ধ কৌশলের একটি বড় দিক। আগে যেখানে বড় রকেট ভান্ডার এবং ভারী অস্ত্র ছিল মূল শক্তি, এখন সেখানে তুলনামূলক কম খরচের প্রযুক্তি এবং দ্রুত পরিবর্তনশীল ইউনিটকে গুরুত্ব দেওয়া হচ্ছে। 2024 সালের সংঘর্ষে ব্যবহৃত আলমাস অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের ফাইবার অপটিক প্রযুক্তিও পরবর্তী সময়ে ড্রোন সক্ষমতা বাড়াতে কাজে লাগানো হয়েছে বলে সূত্রগুলো দাবি করেছে। অর্থাৎ অস্ত্রের পাশাপাশি বদলে গেছে যুদ্ধের পদ্ধতি। তবে এই পরিবর্তনকে হিজবুল্লাহর পূর্ণ সামরিক পুনরুত্থান বলা যাবে না, কারণ ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক। নেতৃত্বের বড় অংশ হারিয়েছে সংগঠনটি, অস্ত্র ভান্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনৈতিক সংকট বেড়েছে। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের ফলে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্র ও সরবরাহ পথও দুর্বল হয়েছে। আর লেবাননের ভেতরেও হিজবুল্লাহর সামরিক ভূমিকা নিয়ে রাজনৈতিক চাপ রয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সংগঠনটির লক্ষ্যেও। একসময় হিজবুল্লাহর সামরিক চিন্তায় ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের মতো বড় আক্রমণাত্মক পরিকল্পনা ছিল। এখন ঘনিষ্ঠ সূত্রগুলোর ভাষ্য, সেই উচ্চাভিলাষ অনেকটাই পিছিয়ে গেছে। বর্তমান লক্ষ্য মূলত লেবাননের ভূখণ্ড রক্ষা এবং সংগঠনের সামরিক সক্ষমতা টিকিয়ে রাখা। অর্থাৎ হিজবুল্লাহ এখন আগের মতো বড় শক্তি প্রদর্শনের চেয়ে টিকে থাকার কৌশলকে বেশি গুরুত্ব দিচ্ছে। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, হিজবুল্লাহকে দুর্বল করার জন্য ইসরায়েল শুধু শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেনি, পরবর্তী স্তরের কমান্ডারদেরও টার্গেট করা হয়েছে। সীমান্ত এলাকায় সামরিক অবস্থানও শক্তিশালী করা হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর পাল্টা কৌশল হচ্ছে স্থায়ী ঘাটের বদলে এমন অবস্থান তৈরি করা যা দ্রুত বদলানো যায়। এই কারণে বর্তমান সংঘর্ষে আগের মতো বিনতে জুবাইলের মতো শহর ধরে রাখার পরিবর্তে অনেক জায়গা ছেড়ে দিয়ে অন্যভাবে হামলা চালানোর কৌশল নেওয়া হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রেও বদলে গেছে হিজবুল্লাহর চিন্তাভাবনা। একটি বড় অবস্থান ধরে রাখার বদলে শত্রুর উপর ক্রমাগত চাপ তৈরি করা, একটি বড় ইউনিটের বদলে ছোট ছোট ইউনিট ব্যবহার করা, আর ভারী অস্ত্রের পাশাপাশি ড্রোন ও প্রযুক্তি নির্ভর অস্ত্রকে সামনে আনা। এই পুরো পরিবর্তনের মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার, হিজবুল্লাহ আগের জায়গায় নেই। 2023 সালের যে হিজবুল্লাহ ছিল, 2026 সালের হিজবুল্লাহ তার মতো নয়।
তাদের বিশাল রকেট ভান্ডার আগের অবস্থায় নেই, শীর্ষ নেতৃত্বের বড় অংশ নেই, সীমান্ত জুড়ে পুরনো সামরিক অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়েছে, কিন্তু একই সঙ্গে সংগঠনটি এমন একটি কাঠামো তৈরি করেছে যেখানে নেতৃত্বের উপর নির্ভরতা কম। একটি ইউনিট ধ্বংস হলেও অন্য ইউনিট কাজ চালিয়ে যেতে পারে। একজন কমান্ডার নিহত হলেও পুরো কাঠামো যেন থেমে না যায়। আর এই কারণেই হিজবুল্লাহকে নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আর তারা আগের মতো শক্তিশালী কিনা সেটি নয়। প্রশ্ন হলো তারা কি আগের চেয়ে ছোট কিন্তু আরো বিকেন্দ্রীভূত এবং প্রযুক্তি নির্ভর একটি শক্তি হিসেবে টিকে থাকতে পারবে? কারণ যুদ্ধের ইতিহাস বলে বড় বাহিনীকে পরাজিত করা যায়, বড় ঘাঁটি ধ্বংস করা যায়, নেতৃত্বকে লক্ষ্য করা যায়, কিন্তু ছোট ছোট স্বাধীন ইউনিটে বিভক্ত একটি গেরিলা কাঠামোকে পুরোপুরি নির্মূল করা অনেক বেশি কঠিন। হিজবুল্লাহর বর্তমান রূপান্তরের সবচেয়ে বড় পরীক্ষা তাই এখানেই। ধ্বংসস্তূপ থেকে তারা কতটা ঘুরে দাঁড়িয়েছে তার উত্তর শুধু অস্ত্রের সংখ্যা দিয়ে পাওয়া যাবে না। উত্তর পাওয়া যাবে যুদ্ধক্ষেত্রে তাদের নতুন কৌশল কতটা কার্যকর হচ্ছে, নেতৃত্ব হারানোর পরও সংগঠনটি কতটা সচল থাকছে, এবং সবচেয়ে বড় কথা, লেবাননের ভেতরে তারা নিজেদের রাজনৈতিক ও সামরিক অবস্থান কতটা ধরে রাখতে পারছে তার উপর। এক সময় আঞ্চলিক শক্তি বিস্তারের স্বপ্ন দেখা হিজবুল্লাহ এখন অনেক বেশি বাস্তববাদী লক্ষ্য নিয়ে এগোচ্ছে। আর সেই লক্ষ্য একটাই, টিকে থাকা। কারণ 2024 সালের ধ্বংসযজ্ঞের পর হিজবুল্লাহর সামনে সবচেয়ে বড় বিজয় এখন আর নতুন ভূখণ্ড দখল নয়, সবচেয়ে বড় বিজয় হলো ধ্বংস হয়ে যাওয়ার পরও সংগঠন হিসেবে টিকে থাকা। নুসরাত জাহান, টাইমস 24।